হাই, আমার নাম দেবর্ষী যোগী এবং আমি গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলির 4th সেমিস্টারের স্টুডেন্ট। আজকে আমি এসেছি আমার সিলেবাসের EPC 4 প্র্যাকটিকামটির একটা স্পেসিফিক টপিক নিয়ে ডিসকাশন করতে, যার নাম হচ্ছে ইন্সপিরেশনাল ক্লিপস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং বিহাইন্ড দ্যাট। তাহলে চলো শুরু করা যাক। সবার আগে আমরা যেটা জানতে চাইব যে হোয়াট ইজ ইন্সপিরেশন। ইন্সপিরেশন শব্দটা বেসিক্যালি একটা ল্যাটিন শব্দ ইন্সপায়ারে থেকে এসছে, যার মানে হচ্ছে টু ব্রিথ ইনটু। অর্থাৎ আমরা যে নিঃশ্বাস নিই নিজের ফুসফুসের মধ্যে, এটার নাম হচ্ছে ইন্সপিরেশন। তো বুঝতেই পারা যাচ্ছে যে ব্যাপারটা কতটা লিটারাল। অর্থাৎ ইন্সপিরেশন শব্দটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, দ্য আনকনসিয়াস বার্স্ট অফ ক্রিয়েটিভিটি ইনটু দ্য লিটারেচার, মিউজিক্যাল অ্যান্ড আদার আর্টিস্টিক এন্ডেভার। অর্থাৎ যে কোনো শিল্পকর্মে যে কোনো শিল্পী নিজের ক্রিয়েটিভিটি যেখান থেকে খুঁজে পায় বা যেখান থেকে তার রসদ খুঁজে পায়, সেটাকে আমরা বলতে পারি তার ইন্সপিরেশন। বলা যেতে পারে দ্য টার্ম ইন্সপিরেশন simply refer to an influencing or arousing process that stimulates people mentally and emotionally to do something creative or extraordinary. অর্থাৎ এখানে কিন্তু দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মেন্টালি, একটা হচ্ছে ইমোশনালি। কি করে মেন্টালি অ্যান্ড ইমোশনালি? স্টিমুলেট করে। ওকে, কিভাবে করে? ইনফ্লুয়েন্সের মাধ্যমে অ্যান্ড অ্যারাউজ করার মাধ্যমে। কি করতে স্টিমুলেট করে? স্টিমুলেট করে টু ডু সামথিং ক্রিয়েটিভ অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি। নতুন কিছু করার জন্য, খুব ভালো কিছু করার জন্য কোনো একটা শিল্পীকে যে জিনিসটা তাকে স্টিমুলেট করে বা যে জিনিসটা তার সেই শিল্পকর্মের রসদ যোগায়, সেটাই হচ্ছে তার ইন্সপিরেশন। সিগমুন্ড ফ্রয়েড এই সম্পর্কে বলেছেন যে ইন্সপিরেশন ইজ দ্য ইনার সাইকি অফ দ্য আর্টিস্ট। অর্থাৎ ইন্সপিরেশন সবসময় একজন আর্টিস্টের মধ্যে থেকে আসে। ইন্সপিরেশন এমনটা হতে পারে না যে বাইরের কোনো একটা জিনিস থেকে কেউ ইন্সপায়ার হলো, সে দেখলো, কিন্তু ইন্সপিরেশন এমন একটা জিনিস সেটা নিজের মনের ভেতর থেকে উদয় হয়। ওকে, তাহলে ফাইনাল টার্মে এটা বলা যেতে পারে, ইন ইন্সপিরেশন ইউ ট্রুলি ওয়ান্ট সামথিং for which you have an enduring desire to achieve it. You are continuously interested and committed to have it, and you make time for it and make it your priority. It's a spontaneous impulse. তাহলে বেশ কয়েকটা কথা আমরা এখান থেকে শিখতে পারলাম। ফার্স্ট অফ অল, এটা একটা স্পন্টেনিয়াস জিনিস, একদম নিজে থেকে হয়, কোনো বাইরে থেকে কিছু একে শুরু করতে পারে না। যতক্ষণ না নিজের ভেতর থেকে ইন্সপিরেশন আসছে ততক্ষণ এটা আসতে পারে না। আর কি, এটা এমন একটা জিনিস যেটা আসলে আমি সেই ব্যাপারটাকে নিজের প্রায়োরিটি দিয়ে দেবো, আমি সেটা করার জন্য নিজেকে কমিটেড করব, সেইটাই করার জন্য নিজেকে নিজের মধ্যে ডিজায়ার রাখবো। সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্সপিরেশন। ওকে, এবার একটা কমন প্রবলেম আছে যে স্টুডেন্টসরা বা অনেকেই মোটিভেশন আর ইন্সপিরেশনকে না সবসময় ভাবে যে একে অন্যের অল্টারনেটিভ বা একে অন্যের পরিপূরক। বাট যদি সূক্ষ্ম বিচার করো বুঝতে পারবে যে মোটিভেশন অ্যান্ড ইন্সপিরেশন দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো আমরা সেই পার্থক্যগুলো নিয়ে একটু ডিসকাশন করে নিই। ফার্স্ট অফ অল, মিনিং। মোটিভেশন রেফার্স টু আ প্রসেস অফ স্টিমুলেটিং সামথিং টু অ্যাক্ট ইন আ ডেফিনিট ওয়ে টু অ্যাচিভ আ গোল। অর্থাৎ একটা ডেফিনিট গোলের দিকে, একটা ডেফিনিট উদ্দেশ্যে আমরা চেষ্টা করি যে ইন্সপিরেশনের ক্ষেত্রে মোটিভেশনের ক্ষেত্রে একটা ডেফিনিট গোলের উদ্দেশ্যে আমরা যাওয়ার চেষ্টা করি। কিন্তু ইন্সপিরেশনের ক্ষেত্রে কোনো একটা কিছু দেখে বা কোনো একটা বাইরে থেকে কোনো একটা স্টিমুলাস দেখার পর তার মানুষটার নিজের মধ্যে যদি একটা আবেগ সঞ্চয় হয়, নিজের মধ্যে যেটা চিন্তার সঞ্চয় হয় যে আমি জিনিসটা করব, আমিও জিনিসটা করব বা আমি একাই জিনিসটা করব, সেইটা হচ্ছে তার ইন্সপিরেশন। ওকে, তো বলা যেতে পারে যে ইন্সপিরেশন একটা ড্রাইভিং ফোর্স থাকে মোটিভেশনের ক্ষেত্রে। অর্থাৎ মোটিভেশনের ক্ষেত্রে আমি যদি কাউকে মোটিভেট করি কোনো একটা কিছুর জন্য, তো বেসিক্যালি আমি তাকে ম্যানিপুলেট করছি। অর্থাৎ যাতে সে এই কাজটা করে সেটার জন্য আমি তাকে কোনো রকমভাবে তাকে বুঝিয়ে
সেটা ভুল হোক বা ঠিক হোক, কোনো রকমভাবে সেটা বুঝে তাকে ম্যানিপুলেট করছি, তাকে ড্রাইভ করছি সেই কাজটা করার জন্য। অন দ্য আদার হ্যান্ড, ইন্সপিরেশন পুরোপুরি একটা পুলিং ফোর্স, অর্থাৎ এই মানুষটা যদি ভাবে যে আমি পাহাড়ের চূড়ায় উঠবো, সেটা তার ইন্সপিরেশন, তাকে কেউ আলাদা করে মোটিভেট করছে না, না তো পাহাড় এসে বলেছে যে আসো তুমি আমার চূড়ায় ওঠো, কিন্তু সেই পাহাড়টা তাকে ইন্সপায়ার করেছে যে এসো আমার চূড়ায় ওঠো। তাহলে একটা পাহাড় কিন্তু কাউকে মোটিভেট করতে পারে না, একটা পাহাড় কাউকে ইন্সপায়ার করতে পারে, পর্বতারোহীদের। একটা বলা যেতে পারে যে সেন্স অফ রেজিস্ট্যান্স অ্যান্ড সেন্স অফ এফর্টলেসনেস অ্যান্ড এক্সাইটমেন্ট, অর্থাৎ কোনো একটা কিছুর জন্য কেউ যদি ইন্সপায়ার্ড হয়, সে সেই কাজটা করার জন্য প্রচুর 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 পরিমাণে এক্সাইটেড থাকবে, অর্থাৎ তার কাজটা করতে খুব ভালো লাগবে এবং এফর্টলেসলি সে কাজটা করে ফেলবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, মোটিভেশন হওয়ার পর প্রচুর সেখানে রেজিস্ট্যান্স থাকে, সে একবার এদিক ওদিক ভাবে, একবার ওটা করি একবার সেটা করি, তো সেখানে কিন্তু প্রচুর রেজিস্ট্যান্স থাকে। আর একটা খুব ভালো ডিফারেন্স হচ্ছে, সেটা হচ্ছে শর্ট লিভড অ্যান্ড এভারলাস্টিং। রিসার্চ বলছে যে 21 ডেজ, ওকে, এই 21 ডেজ হচ্ছে লাইফ টাইম একটা যে কোনো মোটিভেশনের। জেনারেলি দেখা গেছে যে কোনো একটা কাজ করার জন্য কেউ যদি মোটিভেট হয়ও 21 ডেজ পর সে কিন্তু দেখা যায় যে তার মোটিভেশনটা ডিকে করে যাচ্ছে। কিন্তু ইন্সপিরেশনের ক্ষেত্রে একটা ইন্সপিরেশন কিন্তু এভারলাস্টিং হয়। জেনারেলি কেউ যদি কোনো একটা কাজ করার জন্য ইন্সপায়ার্ড হয়ে থাকে, কাজটা যতক্ষণ না সে করতে পারছে বা জিনিসটা যতক্ষণ না সে করতে পারছে, সে কিন্তু সেটা জন্য বারবার 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 ট্রাই করতে থাকবে। আর একটা জিনিস হচ্ছে সোর্স, এখানে সোর্সটা কিন্তু অলওয়েজ এক্সটার্নাল হয় মোটিভেশনের ক্ষেত্রে, কিন্তু ইন্সপিরেশনের ক্ষেত্রে সেটা হয় ইন্টারনাল। একটু বুঝিয়ে বলি, এখন প্রশ্ন আসতেই পারে এই পাহাড়টা কি এক্সটার্নাল কিছু নয়? অবশ্যই পাহাড়টা এক্সটার্নাল, কিন্তু বারবার যেটা বলছি, এখানে কিন্তু পাহাড়টা এসে মানুষটাকে বলেনি যে এসো তুমি পাহাড়টাকে জয় করো, কিন্তু সেই মানুষটার মাথায় নিজে এসছে যে আমি কি কাজটা করতে পারবো, তো ব্যাপারটা পুরোপুরি ইন্টারনাল ব্যাপার। কিন্তু মোটিভেশনের ক্ষেত্রে একটা মানুষকে তাকে আমাকে বোঝাতে হবে যে তুমি দেখো এইটা করো, তুমি ওইটা করো, তুমি এইভাবে ভালো করে পড়াশোনা করো, তুমি ওইটা করো, তাহলে তোমার পক্ষে খুব ভালো হবে। তাহলে আমাকে বারবার বারবার মানুষটাকে বোঝাতে হচ্ছে, তাকে ড্রাইভ করতে হচ্ছে, ওকে। তো ব্যাপারটা পুরোপুরি এক্সটার্নাল মোটিভেশনের ক্ষেত্রে। যেরকম যেটা বললাম যে স্পন্টেনিয়াস ইন্সপিরেশন পুরোপুরি একটা স্পন্টেনিয়াস, বারবার যেটা বলছি যে স্পন্টেনিয়াস মানে একদম নিজে থেকে সে নিজে নিজে কাজটা করবে। আর অন্যদিকে বলা যেতে পারে যে মোটিভেশন পুরোপুরি একটা ডেলিবারেট প্রসেস, অর্থাৎ বাইরে থেকে কাউকে বুঝিয়ে সেই কাজটা করাতে হবে। এখন আজকের মূল টপিকে আমরা চলে আসি। আজকের টপিক হচ্ছে শর্ট ভিডিও দ্যাট ইন্সপায়ার। তো আমার যে কাছে যেটা মনে হয়েছে, আমি যেহেতু ফিজিক্সের স্টুডেন্ট এবং নিকোলা টেসলার তার জীবনী এবং তাকে রিলেটেড ইন্টারনেটে অ্যাভেলেবেল যে ভিডিওগুলো আছে, সেগুলো আমাকে কিন্তু প্রচুর পরিমাণে ইন্সপায়ার করে। তো বেসিক্যালি এই যে গাড়িটাকে তো সবাই তোমরা জানো, এই গাড়িটা বেসিক্যালি একটা ব্র্যান্ড, টেসলা ব্র্যান্ড, এবং পৃথিবীর অন্যতম দামি গাড়ির ব্র্যান্ডের মধ্যে একটা, এবং মানুষটি হচ্ছে নিকোলা টেসলা, যার নামে গাড়িটি। একটু পড়ি কি বলেছে। When we turn on a light, plug any device, we owe a debt to Nikola Tesla for his contribution to the designing modern alternating current electricity in essence of power grids. এই মানুষটি কী কী কাজ করেছিলেন জানো? এই মানুষটি প্রচুর কাজ করেছেন, তার মধ্যে একটা কাজ হচ্ছে এই পাওয়ার গ্রিডকে ডেভেলপ করা। বেসিক্যালি এসি সিস্টেমকে তিনি এমন বানিয়েছিলেন যাতে খুব অল্প পয়সায়, অল্প খরচে আমরা ঘরে ঘরে লো কস্ট ইলেকট্রিসিটি পৌঁছে দিতে পারি। এর আগে ইলেকট্রিসিটি ছিল, সেটি ছিল ডিসি, তার পিছনে ছিলেন এডিসন। নিকোলা টেসলা আজকের এই যে ইলেকট্রিসিটি, যেটা ছাড়া আমরা চলতে পারি না, সেটার পিছনে এই নিকোলা টেসলার অবদান কিন্তু অনস্বীকার্য। তাহলে চলো তার সম্পর্কে দু চার কথা জানার চেষ্টা করি। সবার আগে টেসলা আ লিটল বয়। তো টেসলা ওয়াজ বর্ন অন সার্ভ ইন দ্য Austrian Emperor on the 10th July 1856. His father was a priest
and his mother was known for innovating things to make their home life easier. She was also known for her amazing mind. She could recite epic Siberian poems from memory. তাহলে বোঝা যাচ্ছে যে টেসলার মাও কিন্তু একজন বিদুষী নারী ছিলেন এবং তিনি তার বাবা প্রিস্ট ছিলেন এবং টেসলার মাও না টেসলার মায়ের যে বাবা তিনিও কিন্তু একজন প্রিস্ট ছিলেন এবং টেসলাকে বেসিক্যালি ছোটোবেলায় তার বাবাও চেয়েছিলেন যে তিনি যাতে একজন প্রিস্ট হন, কিন্তু পরে টেসলার শরীর খারাপ হয় এবং তারপর টেসলা বলেন যে তিনি যখন শরীর খারাপ ছিলেন তো তিনি বলেন যে আমি প্রিস্ট হব না, আমি ইঞ্জিনিয়ার হব। তো টেসলার বাবা খুব কষ্টে তখন রাজি হয়েছিলেন। তো চলো একটা শর্ট ভিডিও আছে, ভিডিওটা দেখে নিই, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। A fierce lightning storm was raging outside on the midnight between July 9th and 10th, 1856. Jika Tesla was about to give birth to the baby that was going to change the world forever using his electrifying inventions. Nikola Tesla had a vision of what's to come into the future. Milutin Tesla was a righteous Orthodox priest and took the ongoing storm as a bad omen, especially that during the birth procedure there was a great battle between thunder and lightning. He feared that young Tesla will become a child of sin, but already he was of what he'll truly become. Contrary to her husband's beliefs, Jika Tesla foretold her son's future correctly. She riposted by claiming with all her essence that young Tesla will become a child of light, and he was about to tame lightning as prophesied. Ever since he was of small age, Nikola Tesla invented all kinds of toys to entertain his peers. As he grew, Tesla learned how to tap into his extraordinarily and until then latent abilities. He could hear a thunderer from 150 miles away and could see colors that most people could not. When his mother died, he saw a sky full of light, of soothing sounds and marvelous creatures, and one of those beings possessed familiar traits of his mother and was looking at Tesla with infinite love and compassion. তো আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে নিকোলা টেসলা ছোটোবেলা থেকেই কিন্তু তার সেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন বিভিন্ন তার কাজের মাধ্যমে এবং বেসিক্যালি তিনি যখন জন্মেছিলেন তখন লাইটনিং হচ্ছিল এবং তার বাবা ভেবেছিলেন যে বুঝি আমার যে সন্তান সে বুঝি খুব খারাপ হবে বা কোনো অশুভ সংকেত নিয়ে আসবে, কিন্তু নিকোলা টেসলার মা জানতেন এবং তিনি বলেছিলেন যে আমার ছেলে নিয়ে আসবে এই পৃথিবীতে আলো, দ্য সন অফ লাইট। তো পরে সেটাই আলটিমেটলি হয় এবং তার জীবনীতে বারবার দেখতে পাওয়া গেছে যে নিকোলা টেসলার মা তার বিভিন্ন ক্ষেত্রে কীরকমভাবে তার রোল প্লে করেছে ইম্পর্ট্যান্ট। এটা দেখতে পাওয়া গেছে, এটা বলা হয় যে আফটার সিইং দ্য ডেমনস্ট্রেশন অফ ইলেকট্রিসিটি দ্য মিস্ট্রিয়াস ফিনোমেনা he become fantasized by its potential. ছোটোবেলা থেকেই তার ইলেকট্রিসিটি সম্পর্কে তার খুব ইন্টারেস্ট ছিল, তিনি খুব ভাবতেন যে এই ইলেকট্রিসিটি কীভাবে একে কাজে লাগানো যায়। সো ইন স্কুল হি ওয়াজ নোন ফর বিং এবল টু ডু ক্যালকুলাস ইন হিজ হেড হুইচ লেড দ্য টিচার্স টু অ্যাকিউজ হিম অফ চিটিং। অর্থাৎ তিনি এতটাই ট্যালেন্টেড ছিলেন যে তিনি ক্যালকুলাসের মতো অঙ্ক নিজের মাথায় করে ফেলতে পারতেন এবং তার টিচাররা বলতেন যে বুঝি এই সন্তান বা এই ছেলে বুঝি চিটিং করছে, কিন্তু অ্যাকচুয়ালি ছিল না। টিচাররা ধরতে পারেনি যে নিকোলা টেসলা কতটা ট্যালেন্টেড ছিল। তো এবার তার চরিত্রের সম্পর্কে একটা খুব খারাপ দিক, সত্যিকারই প্রত্যেকটা মানুষের ভালো দিক তো থাকে না, কিছু না কিছু খারাপ দিক থাকে। অ্যাডিকশন অফ গ্যাম্বলিং করতে খুব নেশায় পড়ে গেছিলেন। হি ফেলড আউট ইউনিভার্সিটি partly because of his addiction to gambling. He subsequently suffered a nervous breakdown
নার্ভাস ব্রেকডাউন কেন হয়েছিল না, প্রচুর টাকা সে লুজ করে ফেলেছিল, প্রচুর টাকা সে লস হয়েছিল তার গ্যাম্বলিংয়ে, তো সেই জন্য তার নার্ভাস ব্রেকডাউন হয়েছিল। তিনি পড়াশোনায় তার কিন্তু খুব ক্ষতি হয়। তো বেসিক্যালি কী হয়েছিল, টেসলাস ফাদার ওয়াজ ফিউরিয়াস অ্যাবাউট দ্য গ্যাম্বলিং অবসেশন। তো তিনি খুব অবসেস ছিলেন গ্যাম্বলিংয়ে। হিজ মাদার আন্ডারস্টুড ইটস প্লেস ইন টেসলাস ডেভেলপমেন্ট অ্যাজ হিউম্যান বিং। এখানেও দেখা যাচ্ছে যে ছেলে যখন ভুল করছে তখনও কিন্তু টেসলার মা কী করছে, সাপোর্ট করছে। কি ভাবছে না, এর মাধ্যমেই আমার ছেলে ডেভেলপ হবে, বড় হবে। টেসলা would frequently lose all his money to card gambling. One day, Tesla's mother gave him a roll of bill to use for gambling. অর্থাৎ টেসলার মা কী করছে, একটা বিল টেসলার হাতে দিয়ে বলছে যে যাও এটা দিয়ে গ্যাম্বলিং করো। এবং তিনি এটা বলছেন, কত সুন্দর কিন্তু কত কড়া শব্দ, গো অ্যান্ড এনজয় ইউর লাইফ, দ্য সুনার ইউ লুজ অল ইউর পোজেস ইটস বেটার ইট উইল বি, আই নো ইউ উইল গেট ইট ওভার। তুমি যত তাড়াতাড়ি সব কিছু হারিয়ে ফেলবে তত তাড়াতাড়ি তুমি মানুষের মতো মানুষ হয়ে উঠবে, এবং তুমি জানবে যে কিভাবে এইগুলো থেকে ওভারকাম করতে হয়। সো ভালো হওয়া, খারাপ হওয়া, ইটস অল আ পার্ট অফ আওয়ার ডেভেলপমেন্ট। তো কত সুন্দর জিনিস আমরা এখান থেকে জানতে পারছি, এবং সত্যি কথা বলতে ইট ওয়ার্কড। প্র্যাকটিক্যালি সেটা দেখা গেছিলো যে টেসলা কিন্তু তারপর থেকে আর কোনো দিন গ্যাম্বলিংয়ে যাননি। তো এখন আমরা টেসলার যে পার্টটা নিয়ে কথা বলবো সেই পার্টটার আমরা নাম দিয়েছি এডিসন দ্য বস। বেসিক্যালি কী হয়েছিল, তার বয়স যখন 26 বছর ছিল তিনি প্যারিসে চলে এসেছিলেন কাজ করার জন্য, এবং তিনি খুব ভালো কাজ করছেন। তার কাজ দেখে তার যে বস তারা খুশি হয়েছে, এবং তিনি খুব বাহবাও পাচ্ছেন। কেন বাহবা পাচ্ছেন? বিকজ অফ হিজ হার্ড ওয়ার্ক অ্যান্ড ইনোভেশন। এবং খুব শীঘ্রই তিনি একটা রেকমেন্ডেশন লেটার পেলেন। কার জন্য না, টু ওয়ার্ক উইথ টমাস এডিসন। এই টমাস এডিসনের নামটা তোমরা হয়তো চেনা চেনা লাগছে। টমাস এডিসন এমন একজন লোক ছিলেন, তিনি ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন, আরেকটা কাজ করেছেন সেটা হচ্ছে ডিসি। তিনি গোটা আমেরিকায় তখন ডিসিকে ইমার্জ করেছিলেন, গোটা নিউ ইয়র্কে তখন ডিসি চলছে, এবং খুব ভালোভাবে এডিসনের বিজনেস কিন্তু ফুলে ফেঁপে উঠেছে, বিভিন্ন পেটেন্ট তার নামে। এবং এরপর ইন দ্য ইয়ার অফ 1884 at the age of 28 years old he emerged to United States. তো সেখানে তিনি চলে গেলেন এবং এডিসনের সাথে কাজ করতে আরম্ভ করলেন। বেসিক্যালি সেই সময় টেসলার বস ছিল এডিসন। এরপর কি হলো সেটা বেশ ইন্টারেস্টিং, দ্য ট্রিচারি, অর্থাৎ বিশ্বাসঘাতকতা। কীরকম হয়েছিল দেখো, in 1884 Tesla got a job with Edison, and in many of their arguments Tesla said he could improve Edison's electricity and solve his many problems. Edison said there was $50,000 if it is for Tesla he could do it. তার মানে কি, অ্যাকচুয়ালি এডিসন তো খুব ভালো বিজনেসম্যানও ছিলেন এবং সায়েন্টিস্টও ছিলেন। তো একটা মানুষের পক্ষে তো সমস্ত কাজ করা সম্ভব নয়। যখন টেসলা আসলো, তো টেসলাকে এডিসন বললেন যে ঠিক আছে, তুমি আমার প্রবলেমগুলোকে সলভ করে দাও এবং আমি তোমাকে প্রচুর টাকা, বেসিক্যালি তখনকার দিনে এই অ্যামাউন্টটা কিন্তু প্রচুর অ্যামাউন্ট ছিল, এই অ্যামাউন্টটা তোমাকে দেবো। তো টেসলার খুব ভালো লাগলো যে এতগুলো টাকা দেবে, আমি কাজ করি, এবং তিনি কাজ করতে আরম্ভ করলেন। এবং অনেক দিন, প্রায় কয়েক মাস কিন্তু তিনি কাজ করার পর প্রচুর প্রবলেম সলভ করে দিলেন। এবং তারপর গিয়ে এডিসন যখন বললেন যে ঠিক আছে, তুমি, টেসলা যখন এডিসনকে বললেন যে তুমি যে কথাটা বলেছিলে, প্রমিসটা করেছিলে আমাকে এই টাকাটা দেবে, সেই টাকাটা দাও, তখন এডিসন বললেন ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমেরিকান হিউমার। অর্থাৎ তিনি বললেন তুমি আমেরিকানদের ইয়ার্কিটাই বোঝো না। তো টেসলা প্রচুর তখন হতাশ হয়ে পড়লেন, এবং তারপর তার কিছুদিন পর তিনি তার ডায়েরিতে লিখেছিলেন গুড বাই টু এডিসন মেশিন ওয়ার্কস। ওকে, অর্থাৎ তিনি কিন্তু এডিসনের সাথে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন। এরপর তিনি
যে কনসেপ্টটা নিয়ে আসলেন সেটা বেসিক্যালি পুরোপুরি এডিসনের এগেনস্টে চলে গেল এবং এইখান থেকে একটা যুদ্ধের শুরু হলো। সেই যুদ্ধটার নাম হচ্ছে এসি ভার্সেস ডিসি এবং এটার নাম হচ্ছে কারেন্ট ওয়ার এবং যে যুদ্ধটা এখনও কিন্তু চলে আসছে। আমাদের দৈনন্দিন জীবনে বেশ কিছু জিনিস দেখি সেটা এসিতে চলে এবং বেশ কিছু জিনিস দেখি যেটা ডিসিতে চলে। জাস্ট ফর এক্সাম্পল বলা যেতে পারে, তোমার মোবাইলটাকে চার্জ করতে গেলে তোমার ডিসি পাওয়ার সাপ্লাই লাগে, তার জন্য একটা অ্যাডাপ্টার লাগে। অন দ্য আদার হ্যান্ড ওপরে যে পাখাটা আছে মাথার ওপরে সেটা কিন্তু এসিতে চলে। তো যাই হোক, এই যুদ্ধ কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি এবং কে এগিয়ে কে পিছিয়ে এটা এখনও পর্যন্ত আমরা ডিসাইড করতে পারিনি। আমরা ভিডিওটা দেখিনি, ভিডিওতে কি বলেছে দেখো। With the gift of light bestowed upon him, Tesla then started shaping the 20th century after his own inherent understanding of the universe. Over the course of his life, he received more than 800 different patents. His out-of-this-world abilities allowed him to simply look towards the sun and understand the mechanism behind it, and ways he could apply that knowledge using the means at his disposal. Looking at lightning, his fortunate birth omen, Tesla knew how to manufacture it. He often said before being struck by an idea, "It came like a flash of lightning, and in an instant the truth was revealed." This is one of the characteristics of Tesla that's really important, is he was very good at coming up with sort of simple demonstrations to show people what the possibilities were for the technology he was working on. During the 1893 World Expo in Chicago, he unleashed the power of lightning through a coil designed by himself, sending large lightning bolts towards the amazed crowd. What was even more bewildering was the harmful yet extremely effective alternating current passing through Tesla's body without harming him one bit. The crowd thought of him as a superhuman, and although they were not far off from the truth, he was using a different type of electricity that was different than the other little invention of his rival Thomas Edison. Unlike Edison's direct current, Tesla invented the alternating current, which was extremely efficient. He assembled various generators and motors and transformers based on this technology, for which he held 40 US patents. A battle of AC/DC began between the two, and Tesla was proclaimed victorious after his breakthrough technology had been acquired by industrial inventor George Westinghouse to be implemented across America. The gap between the two technologies was that Edison's direct current transformers required sizable power plants and thick cables, but those made by Tesla could be transmitted over exponential distances through thin wires, and their intensity could be controlled using a simple switch. His dream as a boy of harnessing the power of Niagara Falls to create electricity was accomplished in 1893, where the first hydroelectric power plant was built, paving way to the electrification of the entire world. Well, he was a real pioneer. He had to team with George Westinghouse to wire Niagara Falls. It was one of the first major applications of hydroelectric power in the United States and the world. And then they built a system around alternating current and delivering it to big cities, which made a lot of things possible. Big skyscrapers, office buildings, electricity lights in the homes, and a raft of other inventions. তো তাহলে দেখা গেল যে বেসিক্যালি এডিসন তো খুব ভালো কাজ করেছিলেন। তিনি ডিসি আবিষ্কার করেছিলেন, তিনি ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি যেটা করতে পারেননি একটা এফিসিয়েন্ট লো কস্ট পাওয়ার সিস্টেম, যেটার মাধ্যমে আমরা ইলেকট্রিসিটিকে এক জায়গা থেকে বহু 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 কিলোমিটার দূরে পাঠাতে পারবো। তার কারণ ডিসির ক্ষেত্রে সবথেকে বড় সমস্যাটা এটাই যে ডিসিকে একটা জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোটা খুব ডিফিকাল্ট। তার কারণ বেসিক্যালি রেজিস্ট্যান্সের জন্য কিছুটা পাওয়ার লস হয়। কিন্তু অন্যদিকে এসির ক্ষেত্রে আমরা হাই ভোল্টেজ কনভার্সন করতে পারি এবং খুব সহজেই এসিকে আমরা একটা প্রান্ত থেকে পৃথিবীর অন্য প্রান্তে খুব সহজেই তারের মাধ্যমে পাঠাতে পারি। তো এই কনসেপ্টটাকে বেসিক্যালি প্রথম টেসলা নিয়ে আসেন এবং
তিনি ওয়েস্টিংহাউস পাওয়ার সাপ্লাইজের সাথে কাজ করেন এবং নায়াগ্রা ফলসে তিনি বাঁধ দিয়ে বেসিক্যালি প্রথম গোটা নিউ ইয়র্কের যে শহর ছিল সেটাকে তিনি আলোকিত করেন। তো এছাড়াও এই কাজগুলো ছাড়াও আমরা প্রথমেই বলেছি যে টেসলা এমন একজন বিজ্ঞানী ছিলেন যার নামে অসংখ্য পেটেন্ট আছে। তো সেগুলোকে আমরা একটা একটা করে একটু দেখে নিই। ফার্স্ট কনসেপ্ট অফ রিমোট, টেসলা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি প্রথম রিমোটের কনসেপ্ট দেন। ওকে, এরপর টেসলা টারবাইন, এই যে টারবাইনটা তোমরা দেখছো এই টারবাইনটা হচ্ছে টেসলা টারবাইন। বেসিক্যালি আগে যেভাবে টারবাইন তৈরি হতো সেই টারবাইনে খুব ওয়াটারকে যে ফ্লো হতো সেই ফ্লোয়ের মাধ্যমে খুব এফিসিয়েন্টলি মেকানিক্যাল এনার্জি কনভার্সন হতো না, এফিসিয়েন্সি খুব কম ছিল, অনলি 40%। কিন্তু টেসলা টারবাইনের এফিসিয়েন্সি অনেক বেশি পরিমাণে। এছাড়াও আরেকটা কাজ তিনি করেছিলেন, নিয়ন ল্যাম্প আবিষ্কার ছিলেন, অর্থাৎ যে নিয়ন ল্যাম্প বেসিক্যালি আমরা টিউবলাইট যেটাকে বলি, তো সেই নিয়ন ল্যাম্পের ফার্স্ট কনসেপ্ট কিন্তু টেসলা দিয়েছিলেন। এরপর সেটা হচ্ছে ইন্ডাকশন মোটর। তাহলে ইন্ডাকশন মোটর বুঝতেই পারছো, যে কোনো ক্ষেত্রে পাখা বলো, আমাদের পাম্প বলো, যে কোনো ক্ষেত্রে যে মোটরের কনসেপ্ট আমরা দেখছি সেটাও কিন্তু প্রথম টেসলার দেওয়া। এছাড়া একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে টেসলা কয়েল। এই টেসলা কয়েল বেসিক্যালি অনেক জায়গায় আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি। এটার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন খুব বেশি না থাকলেও বিভিন্ন ক্ষেত্রে খেলনার কাছে কিন্তু টেসলা কয়েল আমরা অনেকেই দেখে থাকি। এছাড়া ওয়্যারলেস টেলিগ্রাফি বেসিক্যালি রেডিও। আমরা অনেকেই জানি যে মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন এবং জগদীশ চন্দ্র বসু বা জেসি বোস এবং মার্কনি এদের দুজনের নামে কিন্তু উঠে আসে রেডিও আবিষ্কারের পেছনে। কিন্তু জেনে রাখবে যে টেসলা এদের দুজনের 5 বছর আগে 5 years বিফোর এই রেডিওকে আবিষ্কার করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে পেটেন্ট পাননি উনি। পরে এটা স্বীকার করা হয়েছিল যে না, মার্কনি বা জেসি বোসের আগে কিন্তু টেসলাই রেডিও আবিষ্কার করেছিল। এছাড়াও শ্যাডোগ্রাফ বলে তিনি একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন এবং সেই শ্যাডোগ্রাফ বেসিক্যালি একটা পায়ের ছবি তুলতে পারতো। বুঝতেই পারছো এটা কিসের কথা বলা হচ্ছে, এক্স-রে, এবং সেটাও কিন্তু রনজেন্টের অনেক আগে। ওকে, বেসিক্যালি এক্স-রে রনজেন্ট আবিষ্কার করেছিলেন, রনজেন্ট রে বলে আমরা জানতাম, কিন্তু তার আগেও কিন্তু টেসলা এটাকে আবিষ্কার করেছিলেন। এছাড়াও আর একটা কাজ হচ্ছে রেডিও কন্ট্রোলড বোট তিনি আবিষ্কার করেছিলেন। বেসিক্যালি তিনি চেয়েছিলেন যে এটার মাধ্যমে সাবমেরিনকে ওয়্যারলেসলি কন্ট্রোল করে যুদ্ধক্ষেত্রে যাতে এটাকে অ্যাপ্লাই করা যায়, কিন্তু এর কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান খুঁজে পায়নি, তাই এটাকে তখনকার দিনে অ্যাকসেপ্টই করা হয়নি। কিন্তু বেসিক্যালি প্রথম রেডিও কন্ট্রোল সিস্টেম এবং ফার্স্ট রিমোট কন্ট্রোল সিস্টেমের কনসেপ্ট কিন্তু টেসলাই নিয়ে আসেন। কাজেই তোমার হাতে যে টিভির রিমোটটা আছে, মাথায় রাখবে তার ফার্স্ট কনসেপ্টটা কিন্তু কার মাথা থেকে এসেছিল, সেই জিনিয়াস যার নাম হচ্ছে টেসলা। বেসিক্যালি বলা যেতে পারে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা ব্যবহার করি তার 80% কনসেপ্ট কিন্তু টেসলার মাথায় তখনকার দিনে এসেছিল। চলো তাহলে আমরা আমাদের পরের ভিডিওটার পার্টটা দেখে নিই। He also made the fluorescent bulbs, neon signs, and the speedometers for automobiles. Due to the greedy nature of humankind, Tesla had to face many ordeals. 3 years before Wilhelm Röntgen was credited for the discovery of X-ray radiation, Tesla had already discovered it and spoke about it extensively. Once he was offered $5,000 to enhance some ideas of Thomas Edison, but after doing so, Edison renounced his part of the bargain by claiming the deal was a mere joke. About the bonus, the $50,000. You said if I successfully designed a DC generator, that I would get a bonus of $50,000. That was a joke. How was that a joke? You obviously don't understand our American sense of humor. Among the many merit awards stripped of Tesla, we count the invention of the radio in 1893, for which Tesla received a patent, but in 1904, the award went to Guglielmo Marconi because the inventors backing him up were none others than Edison and Andrew Carnegie. After 29 years of continuously fighting to recognize his patent,
Tesla had finally received hearing from the US Supreme Court, which determined that 15 out of Marconi's 16 patents were instead invented by Nikola Tesla. The Supreme Court ruled out in his favor, unfortunately 1 year after he died. He was a man so much ahead of the era he was born. At the start of World War I, Tesla suggested a way in which the Allies could track German submarines using waves of energy, the technology that later would become known as radar. Edison yet again dismissed his idea as absurd. During the same period of the First World War, Tesla envisioned a death ray capable of electrocuting entire armies and destroying tens of thousands of airplanes over a distance of 250 miles by hitting them with beams of concentrated particles. He believed that empowering every nation with such death rays, or peace beams as he dubbed them, would make them renounce war because of the fair share of mass destruction arsenal all of them would possess. J.P. Morgan was the first man contacted by Tesla to ask for funding to bring his project to life, but no deal was reached, so when the war had started, he delivered a lot. তো বেসিক্যালি এখানে ফার্স্ট পার্টটা যেগুলো বলা অলরেডি আলোচনা করা হয়ে গেছে, তো সেকেন্ড পার্টে যে ভিডিওটা ছিল সেখানে বলা হচ্ছে যে ওয়্যারলেস ইলেকট্রিসিটি এর কনসেপ্ট কিন্তু টেসলা ফার্স্ট তিনি নিয়ে আসছেন, এবং তিনি বলছেন যে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইলেকট্রিসিটিকে পাঠিয়ে দেবেন এবং তিনি শত্রুপক্ষের বিমানকে এই ইলেকট্রিসিটির মাধ্যমে ধ্বংস করতে পারবেন, এবং বিভিন্ন রকমের কনসেপ্ট তিনি নিয়ে আসছেন। এবং বেসিক্যালি জেপি মর্গ্যান বলে একজন লোক ছিলেন, তিনি তার এই কনসেপ্ট প্রথমে বিশ্বাস করেন, পরে তাদের মধ্যেও কিন্তু বিরোধ বাঁধে। কিন্তু টেসলার এই ওয়্যারলেস অবসেশন কিন্তু কাটেনি। তিনি কাজটার প্রতি এতটাই অবসেস ছিলেন এই ওয়্যারলেস ইলেকট্রিসিটির জন্য, শুধুমাত্র ওয়্যারলেস সিগন্যাল নয়, তিনি রেডিও আবিষ্কার করেছিলেন, কিন্তু তারপরেও তিনি চেয়েছিলেন যে আমি ইলেকট্রিসিটিকে ওয়্যারলেসলি ট্রান্সফার করব। এবং বেসিক্যালি তিনি বলেছিলেন যে পিরামিডের সাথে এর কিছু একটা লিঙ্ক আছে। তো বিভিন্ন রকম কনসেপ্ট কিন্তু টেসলার মাথায় আস্তে 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 আসতে আরম্ভ করে, এবং পরে কিন্তু মানুষজন সত্যি তাকে অস্বীকার করতে আরম্ভ করে, এবং তিনি নিজেকে একটা জায়গায় আবদ্ধ করে রাখেন এবং পরে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে থাকেন, এবং পরে দেখতে পাওয়া যায় যে তার টাকাপত্র সমস্ত কিছু শেষ হয়ে যায় এবং তিনি তার সমস্ত কিছু শাটডাউন হয়ে গিয়ে তিনি আর নিজের প্রজেক্টকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। তো যাই হোক, একটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, টেসলা ওয়াজ নেভার ম্যারিড। তিনি বলেছিলেন যে বি অ্যালোন দ্যাট ইজ দ্য সিক্রেট অফ ইনভেনশন, বি অ্যালোন দ্যাট হোয়েন দ্য আইডিয়াস আর বর্ন। তো যাই হোক, টেসলা মারা গেছিলেন অ্যাট দ্য এজ অফ 85 ইন হিজ হোটেল স্যুট। এবার বেশ কিছু জিনিস ডিসকাশন করার পর, ফার্স্ট অফ অল, হোয়াট ওয়াজ টেসলাস ইন্সপিরেশন, হোয়াট ওয়াজ টেসলাস মোটিভেশন। ইন্সপিরেশন কে ছিল বা কী ছিল? তিনি ইলেকট্রিসিটিকে দেখে ইন্সপায়ার্ড হয়েছিলেন, তিনি ইলেকট্রিসিটি দেখে তার বিভিন্ন রকম অবসেসড হয়ে গেছিলেন। তিনি ভেবেছিলেন যে আমি এটা করবো, আমি ওটা করবো, আমি সেটা করবো। তো তিনি বিভিন্ন কাজ করতে আরম্ভ করেন। তো টেসলার ইন্সপিরেশন ছিল ইলেকট্রিসিটি। কিন্তু এখানে কি কেউ কিছু তাকে মোটিভেট করেছিল করার জন্য? আনসার ইজ নো। তার মা কিন্তু তাকে কোনো কাজের জন্য মোটিভেট করার চেষ্টা করেনি। তার মাও তাকে কি করেছিলেন? ইন্সপায়ার করার চেষ্টা করেছিলেন তার কাজগুলোতে। এবং ওয়াজ টেসলা রিয়েলি অবসেসড বাই ইলেকট্রিসিটি? আনসার ইজ ইয়েস। বেসিক্যালি যেখানে কিছুটা ইন্সপিরেশন আছে সেখানে কিছুটা অংশে কিন্তু অবসেশন থাকবে, বাট দুটোর মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে। অবসেশন অ্যান্ড ইন্সপিরেশনের মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে, এটা আরও ডিটেলে ডিসকাশন করতে হবে। অবসেশন মানে কি? অবসেশন মানে হচ্ছে যেটার জন্য তুমি পাগল হয়ে গেছো, তুমি জাস্ট ওটাকেই ট্রাই করে যাচ্ছ। কিন্তু ইন্সপিরেশনের ক্ষেত্রে তোমার এমন না যে দিক বিদিক শূন্য হয়ে গেছো, কিন্তু তুমি সেটার জন্য ট্রাই করছো। যাই হোক,
এখন আরেকটা কথা, তার লাস্টের যে কনসেপ্টগুলো তিনি বলে গেছিলেন, যে ওয়্যারলেস ইলেকট্রিসিটি বা শত্রুপক্ষের বিমানকে ধ্বংস করা এবং বিভিন্ন কথা তিনি বলেছিলেন, সেগুলো যদি সত্যি সফল হতে পারতো, বেসিক্যালি তার প্রজেক্টগুলো তিনি আর বেশি টাকা পয়সার অভাবের জন্য আর রান করতে পারেননি, তিনি যদি পারতেন তাহলে কি হতো, তাহলে আমরা পৃথিবীকে কোন জায়গায় দেখতে পারতাম। হয়তো পৃথিবীকে আজকে যে জায়গায় দেখছি তার অনেকটাই কিন্তু টেসলার অবদানের জন্য। তিনি যদি তার প্রজেক্টগুলোকে সফল করতে পারতেন তাহলে পৃথিবীকে কোন জায়গায় আমরা দেখতাম, তার উত্তর সত্যি আমাদের জানা নেই। তো যাই হোক, আশা করি আজকের টোটাল ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু ইন্সপিরেশন সম্পর্কে শিখতে পেরেছি। সো আজকের মতো এইটুকুনি। একটা রিকোয়েস্ট, স্টে অলওয়েজ ইন্সপায়ার্ড। থ্যাংক ফর ওয়াচিং, বাই বাই।